এখনো বলবে আমাদের ডিটেকটিভদের সাহায্য নেওয়া উচিত নয়? আর কতদিন আমরা এই ভয়টা বয়ে বেড়াবো? বুঝতে পারছো তো, পরবর্তী টার্গেট হয়তো তুমি, নয়তো বা আমি হাত পা গুটিয়ে আর বসে থাকতে পারছি না। এভাবে চলতে থাকলে খুন হওয়ার আগে হার্ট অ্যাটাকে আমি মরে যাব। না 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 না, তোমার যা মনে হয় তুমি করো, কিন্তু আমি কিছুতেই আর চুপ করে থাকতে পারবো না। এবার একটা ব্যবস্থা নিতেই হবে, তাতে যা হয় হোক। কথাটা ভেবে বলছো তো? না দেখো, যদি ডিটেকটিভের সাহায্য নাও তবে কিন্তু শুধু 4টে খুনের রহস্য উন্মোচিত হবে না, বরং তার সাথে এমন অনেক অনেক ঘটনা বেরিয়ে আসবে যাতে আমাদের মান সম্মানীয় টানটানি হতে পারে। এত রেপুটেশন, যশ, খ্যাতি সব এক নিমেষে উধাও হয়ে যাবে। সইতে পারবে তো? সত্যিই কি এটা আসল বক্তব্য, নাকি নিজের ঘর বাঁচাতে চাইছো? ভুলে যেও না, সম্পূর্ণ না হলেও অল্প বিস্তর আমিও কিছুটা জানি। বেশি চালাকি করো না বিপ্লব। যদি মরতে হয় মরবো, কিন্তু তোমাকেও কিন্তু খুনি রেহাই দেবে না। আমরা যদি আষ্টে গন্ধে মুখ ডুবিয়ে থাকি তাহলে তুমিও কিন্তু ধোয়া তুলসী পাতা নাও। হ্যাঁ, অল্প বিস্তর আমিষে তুমিও হাত চুবিয়েছ। অতীতের সমস্ত কথা ভুলে গেছো না? ভুলে গেলে আমি মনে করিয়ে দিতে পারি, কিন্তু দেব নাকি? আমার কিন্তু তোমার মতন ঘর বাঁচানোর দায় নেই। আমার কিছু হলে আগে পরে কাঁদার মতন কেউ নেই। কথাটা ভেবে বলছো তো? আমি যতদূর জানি, সমাজের চোখে আমার লোক দেখানো সুখী পরিবার, স্ত্রী সব কিছু থাকলেও আমার কি আছে আর কি নেই সেটা আমি ছাড়া কেউ জানে না। কিন্তু আমার কিছু হলে আমার পরিবারে কাঁদার লোক থাকলেও সেটা শুধুমাত্র একটা আইওয়াস। কিন্তু বিপ্লব, তোমার ক্ষেত্রে তো সেটা খাটে না। এর চেয়েও ভেঙে বলতে হবে। হ্যাঁ, তুমি কিন্তু এবার সীমা লঙ্ঘন করছো। আমি কিন্তু এবার বাধ্য হব। কি হচ্ছেটা কি? তোমাদের কথা বাইরে পর্যন্ত শোনা যাচ্ছে। কি চাইছো বলো তো? ডিটেকটিভ এসে আসল খুনি শনাক্ত করার আগে নিজেরাই নিজেদের এগিয়ে এসে হাত করে পড়াবে? এভাবে নিজেদের মধ্যে লড়াই করে কি লাভ? খুনি এসে খুন করার আগে মনে হচ্ছে নিজেরাই নিজেদের মেরে ফেলতে পারলে বাঁচো। যাই হোক, আমি বাইরে যাচ্ছি। তোমাদের এই কথাগুলো হয়ে গেলে এবার একটু দয়া করে ডিটেকটিভকে আসতে খবর দাও। আর হ্যাঁ, যেটুকু কথাবার্তা বলতে হবে সেগুলো দয়া করে একটু ঠান্ডা মাথায় আলোচনা করে নাও। আর হ্যাঁ, একজনের কথার সাথে অপরজনের কথার যেন সম্পূর্ণ মিল থাকে। হ্যাঁ, সালা ডিটেকটিভ অনিরুদ্ধর একেবারে তো কুত্তার মতন তীক্ষ্ণ কান। একবার যদি কোনো কথা শুনে নেয় তারপর হাজার চেষ্টা করেও ম্যানেজ দিয়ে ঘোরাতে পারবো না। যত্তর সব। নমস্কার, আমি অনিমেষ, ডিটেকটিভ অনিরুদ্ধর অ্যাসিস্ট্যান্ট। আর এতক্ষণ পর্যন্ত আপনারা যাদের কথা শুনছিলেন তারা হলেন অনিরুদ্ধর নতুন ক্লায়েন্ট। সেদিন বিকেলে অনিরুদ্ধর বাড়িতে বসে কিছু লেখালেখি করছি। সামনেই ডেডলাইনের নোটিশ ঝুলছে। তাড়াহুড়ো করে সব কাগজপত্র একের পর এক হিসাব লিখে রাখছি। ঠিক এমন সময় টেলিফোনটা বেজে উঠল। হ্যালো, বলছি, বলুন। হ্যাঁ শুনছি, আপনি বলুন। আচ্ছা, কি করে বুঝলেন? আচ্ছা, তবে আজ তো হবে না। আমরা আগামীকাল সকাল 10টা নাগাদ আপনার বাড়িতে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই খুব সাবধানে থাকবেন। আর আগামীকাল আপনার বন্ধুকেও আপনার বাড়িতে ডেকে নেবেন। রাখলাম তাহলে। হ্যাঁ, একদম একদম। কে? তোমার নতুন ক্লায়েন্ট। শোনো, বিপ্লব সামন্ত নামের একজন ফোন করেছিলেন। আমায় যা বললেন সব সবিস্তারে বলে দিচ্ছি। এটা আসলে খুনের কেস, তাও আবার একটা নয়, দুটো নয়, একেবারে 4-4টে। পরবর্তী খুন কারা হতে পারে সেই ধারণাও তাদের আছে। খুনির পরবর্তী টার্গেট হলো নবীন কর্মকার অথবা বিপ্লব সামন্ত।
তাই দুজনে ভয় পেয়ে এখন আমাদের শরণাপন্ন হয়েছেন। ফোনটা রাখার আগেও বারবার বললেন দয়া করে যেন আমরা কেসটা নিই। ওনারা শুধুমাত্র প্রাণে বাঁচতে চান। এইসব ছাড়া আর কিছু বলেনি? মানে খুনগুলো কখন হয়েছে বা কিভাবে, বা পরবর্তী টার্গেট ওনারাই বা কেন? না, জিজ্ঞাসা করলাম, বললেন ওগুলো ফোনে বলা যাবে না, তাই দেখা করে সামনাসামনি বলবে। আমি আগামীকাল যাওয়ার কথা বলেছি। বুঝলাম। তা এই নিয়ে তুমি এত চিন্তা করো না, তুমি আগে তোমার কাজগুলো শেষ করো। আমার যতদূর মনে হচ্ছে এই কেসটা নিয়ে এখনই এত তাড়াহুড়ো করার কোনো মানে নেই। পরবর্তীতে যারা টার্গেট তারা এখনও বেঁচে থাকার জন্য বেশ কিছুটা সময় হাতে পাবে। এতটা নিশ্চিত হচ্ছ কি করে? দেখো, যখন জম দুয়ারে এসে করা নাড়ে তখন কোনটা ঠিক কোনটা বেঠিক সেগুলো ভাববার মতো সময় থাকে না, এমনকি মাথাও কাজ করে না। কিন্তু যে ক্লায়েন্ট 4-4টে খুন হয়ে যাওয়ার পরেও নিজেদের বাঁচানোর জন্য ফোনে আমাদের সমস্ত কথাটা খুলে বলতে পারলেন না, বরং আমাদের আগামীকাল যাবার কথায় আপত্তি জানালেন না, তার মানে তাদের হাতে এখনও বেঁচে থাকার মতো সময় অবশ্যই আছে। যদি না থাকতো তবে তাড়াহুড়ো করতেন, কিংবা হয়তো আমরা যেতে না পারলে বাকি কথাটা ফোনেই বলে ফেলতেন। সুতরাং এসব নিয়ে এখন এত ভেবো না, আগামীকাল যা হবে দেখা যাবে। বুঝতে পারলাম এটাই হচ্ছে অনিরুদ্ধ আর আমার মধ্যেকার ফারাক। আমি বড্ড তাড়াতাড়ি কোনো কিছু বিচার না করে শুধুমাত্র কি ঘটেছে সেটা শুনে বিচলিত হয়ে পড়ি। যাক, সেদিনটা কেটে গেলে পরের দিন 7 সকালে উঠে তৈরি হয়ে অধীর আগ্রহে 10টার সময় নবীন কর্মকারের বাড়িতে উপস্থিত হলাম। গেটের সামনে দাঁড়াতে বুঝতে পারলাম কেন এমন তাবর তাবর মানুষেরা দিনের পর দিন খুন খেয়ে চলেছেন। কি নেই সেখানে? সামনে বড় উঠোন, অট্টালিকার মতো বাড়ি, দুদিকে সুন্দর পরিচর্যা করা বাগান। ব্যালকনিতে একজন স্ত্রীলোককে দাঁড়িয়ে থাকতে দেখলাম। কলিং বেল বাজাতে তিনি দুম করে ছুটে এসে নিজে থেকে দরজা খুললেন। হ্যাঁ, নমস্কার, আমি লিলি কর্মকার। আমরাই আপনাকে ফোন করেছিলাম। আমরাই মানে? আমাদের তো বিপ্লব সামন্ত নামের একজন ভদ্রলোক ফোন করেছিলেন। এটা কি বিপ্লব সামন্তের বাড়ি নয়? না না, এটা তো নবীন কর্মকারের বাড়ি। বিপ্লব সামন্ত তো ব্যাচেলার মানুষ, আমার স্বামীরই বন্ধু। উনি এত বড় বাড়িতে একা একা থেকে কি করবেন? উনি ছোটোখাটো একটা ফ্ল্যাটে থাকেন। আসুন না, ভেতরে আসুন। এই হারু, আমাদের ঘরে 5 কাপ চা পাঠিয়ে দিও। এই লিলি নামের মহিলাটিকে দেখে কেউ বলবে না যে ওই বাড়িতে আমাদের খুনের তদন্ত করতে ডাকা হয়েছে। এমন জন্মনি হাসি খুশি একটা মহিলা যে ওনার চোখে মুখে কিন্তু খুনের জন্য ছিটে ফোঁটা শোকতাপ বা ভয় নেই। আপনারা একটু বসুন, চা আসছে। হ্যাঁ, না না, ঠিক আছে, চাটা পরে হবে। আপনি আপাতত একটু আপনার স্বামী এবং বিপ্লব সামন্তকে ডেকে দিন। নমস্কার, ডাকতে হবে না, আমি সকালেই চলে এসেছি। আমি গতকাল আপনাদের ফোন করেছিলাম। আসলে বুঝতে পারছেন, নিতান্তই নিরুপায় হয়ে ডিটেকটিভের দ্বারস্থ হয়েছি। যেই রহস্য পুলিশদের দ্বারা সমাধান করা সম্ভব হয়নি, আমাদের বিশ্বাস আছে আপনারাই সেটা পারবেন। আসলে কি বলুন তো, সত্যি কথা বলতে গেলে আপনাদের সাথে হয়তো এখনও যোগাযোগ করতাম না, কিন্তু যেখানে প্রশ্ন আমাদের নিজেদের প্রাণের, সেখানে আমরা আর ঝুঁকি নিতে পারিনি। জানেন, আমাদের মধ্যে থেকে গুনে গুনে 4 জন বিয়োগ হয়ে গেছে। এখন পড়ে আছি শুধু আমরা 2 জন মাত্র। আচ্ছা, আপনাদের এটা কেন মনে হচ্ছে যে পরবর্তী টার্গেট আপনারাই 2 জন? বা আপনাদের এরকম কেন মনে হচ্ছে যে গুনে গুনে আপনাদের মধ্যে থেকেই খুনি খুন করছে? যারা খুন হয়েছে তাদেরকে আপনারা কতদিন হলো চেনেন? হ্যাঁ, তো আমরা 6 বন্ধু কলেজে একসঙ্গেই পড়তাম। তারপর ধীরে ধীরে যে যার মতো, কেউ ব্যবসা, কেউ অধ্যাপনার দিকে, মানে যা হয় আর কি, বড় হয়ে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছি। কিন্তু তারপরেও যোগাযোগ খুব নিবিড় ছিল। ও শুধু পলাশ ডাক্তারি পড়েছে বলে একই কলেজে পড়তো না। ওর সাথে আমাদের আলাপ হয়েছিল হাই স্কুলে থাকাকালীন। ও আলাদা কলেজে পড়লেও আমাদের সঙ্গে বন্ধুত্ব খুবই গভীর ছিল। আমরা যেখানে যেতাম সবসময় একসঙ্গেই 6 জন যেতাম। তার মধ্যেতে পরবর্তীতে 3 জন বিয়ে করেছে, 3 জনের সুখী সংসার হয়েছে। বেশ ভালোই ছিলাম জানেন। হঠাৎ মার্চ মাসের ওই 3 তারিখ নাগাদ আমাদের পলাশ খুন হলো।
খুনের পর আমাদের বিশাল সম্পত্তি, টাকা কড়ি এসব যদি কেউ চুরি করতো তবে না হয় বুঝতাম যে অর্থের লোভে খুনটা হয়েছে, কিন্তু না, পলাশকে খুন করার পর কিছুই চুরি করা হয়নি। এমনকি পলাশের প্যান্টের পকেটে যে কটা টাকা ছিল সব কটা টাকা অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এমনকি টাকা পয়সা নেবার জন্য কোনো রকম ধস্তাধস্তির চিহ্ন পর্যন্ত নেই। তারপর মনে করলাম হয়তো পলাশের খ্যাতি দেখে ঈর্ষা করে কেউ খুন করেছে, কিন্তু তাও না। পরবর্তীতে দেখলাম সেটাও ভুল, কারণ আমরা পরে খোঁজ নিয়ে জানতে পেরেছি পলাশের হসপিটালে প্রত্যেকের সঙ্গে ওর ভীষণ ভালো সম্পর্ক ছিল। সুতরাং তারাও ওর সাথে এমন কিছু করতে পারে না বলেই আমাদের বিশ্বাস। পলাশ বিবাহিত। ও মারা যাওয়ার পর থেকে ওর স্ত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এখন বাপের বাড়িতে থাকে, দেখাশোনা করার জন্য লোক রাখা আছে। পলাশের শোক ভুলতে না ভুলতেই আমাদের আরেকজন বন্ধু মাধব দাস খুন হয়। আর জানেন, তারিখগুলো ভীষণ অদ্ভুত। মানে আমি বলতে চাইছি, মানে তারিখগুলো খুব মনে রাখার মতো, যেন নাম্বার ম্যাচ করে করে খুনগুলো করেছে। মাধবকে খুন করা হয়েছে এপ্রিল মাসের 4 তারিখ, পলাশ মার্চ মাসের 3, মাধব এপ্রিলের 4। মাধব ব্যাচেলার। তারপর মে মাসের 5 তারিখে অ্যান্টনি মেলো খুন হয়। ও খ্রিশ্চান। আমাদের গ্রুপের মধ্যে সব থেকে আগে ওরই বিয়ে হয়েছে। ওর এখন একটা ছোট 2 বছরের ছেলে আছে। ওর স্ত্রীর সাথে আপনি যোগাযোগ করতে পারেন, ও শ্বশুরবাড়িতেই থাকে। তবে আমি বলবো বাড়িতে গিয়ে কথা বলার থেকে বাইরে কোথাও দেখা করে ভালো হবে কথা বলাটা। আসলে অ্যান্টনি মারা যাওয়ার পর ওর স্ত্রী এখন প্রায় সংসারের বোঝা হয়ে দাঁড়িয়েছে। ছেলেটি বংশের একমাত্র প্রদীপ বলে আদরে যত্নে থাকে, কিন্তু স্ত্রীর আর আগের মতন কোনো ভালো অবস্থান নেই। আর সব শেষে খুনটা হয়েছে আমাদের আরও ঘনিষ্ঠ বন্ধু বিপিন দাসের। আরও ঘনিষ্ঠ বলছি কারণ পেশায় সে আমার মতনই অধ্যাপক, আর আমরা ভাগ্যক্রমে একই বিষয়ের অধ্যাপক, শুধু কলেজটা আলাদা। আমি আর বিপ্লব একই কলেজে চাকরি করি। বিপিনের সাথে বেশিরভাগ সময় পড়াশোনা সংক্রান্ত মিটিং, সেমিনারে অনেক গল্প, আড্ডা সবই হয়েছে। এমনকি একে অপরের বাড়িতে বেশ ভালো যাতায়াতও ছিল। বিপিন ব্যাচেলার মানুষ, অনেক সময় নিজে যেচে বাড়িতে নিমন্ত্রণ গ্রহণ করত। ওর খুনটাও হলো জুন মাসের 6 তারিখে, একইভাবে। খুনের ঘটনাগুলো শুনতে শুনতে দেখলাম লিলি দেবীর মুখ ক্রমশ গম্ভীর এবং বেদনায় আচ্ছন্ন হয়ে এসেছে। আচ্ছা, খুনগুলো কিভাবে করা হয়েছে? এটা আরও অদ্ভুত ব্যাপার জানেন তো, যেই পেশার সঙ্গে যুক্ত ছিল বা সেই পেশার সাথে যেই জিনিসগুলো যুক্ত ছিল তাদেরকে জানেন সেই জিনিসগুলো দিয়ে খুন করা হয়েছে। এই ধরুন যেমন প্রথম খুন হয়েছে পলাশ। ও যেহেতু পেশায় একজন ডাক্তার, ওকে কাঁচি দিয়ে মারা হয়েছে। মানে যে সে কাঁচি নয়, একেবারে অপারেশন থিয়েটারে কাটা ছেঁড়া করার সময় রোগীর জন্য যে কাঁচি ব্যবহার করা হয় সেই কাঁচি দিয়ে ক্রমাগত গলায় কোপ দিয়ে খুন করা হয়েছে। আর আমাদের ধারণা খুনি খুব ঠান্ডা মাথার কেউ, কারণ খুনগুলো খুবই নৃশংসভাবে করা হয়েছে। লাশগুলো এমন অবস্থায় পাওয়া গেছে যাতে সেটা কেউ দেখলে ভয়ে আঁতকে উঠতে বাধ্য। এমন নামকরা মানুষজন খুন হয়েছে। বুঝতেই পারছেন, পুলিশের আসতে দেরি হয়নি, কিন্তু আসামি কোনো সূত্র ছেড়ে যায়নি। পলাশের এমন মৃত্যুর পর বডিটা পোস্টমর্টমের জন্য পাঠানো হয়। তখন ওর বডি দেখে সেখানকার মানুষেরা পর্যন্ত কেঁপে উঠেছিল। আর পলাশকে খুন করার পর খুনি ওর চোখ দুটো উপড়ে ফেলেছিল। একেবারে চোখের গর্ত দুটো হাঁ হয়েছিল। খুনটা হয়েছিল ওর নিজের বাড়িতেই। ও জানেন তো, বেশ বড় সড়ো একটা ফ্ল্যাটে থাকতো। একদিন ওর স্ত্রী একটু কেনাকাটা করতে বেরিয়েছিল, আর পলাশ হাসপাতাল থেকে রোগী দেখে সবে বাড়ি ঢুকেছে। তারপর সঙ্গে সঙ্গে কেউ এসে ওকে খুন করেছে। মুখ দিয়ে আওয়াজ পর্যন্ত করতে পারেনি বেচারা। ওর মুখে ওরই রুমাল গুজে দেওয়া হয়েছিল।
ওর স্ত্রী যখন ঘরে ঢুকেছে তখন মেঝেতে শুধু ওর লাশটা দেখেছে। সেদিন থেকেই একটা আচমকা ভয়, দুশ্চিন্তায় ছিল। তারপর তো সব কিছু সহ্য না করতে পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল। জানেন, লিলি নিজেও কয়েকবার কথা বলতে চেয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। সবাইকে ভয় পায়, দেখলে চেঁচামেচি, কান্নাকাটি। তারপর তো বাধ্য হয়ে বাপের বাড়ি থেকে নিয়ে গেল, যদিও বাপের বাড়িও বেশ অবস্থাপন্ন, একমাত্র মেয়ে বলে কথা। চোখগুলো উপড়ে নেওয়া হয়েছিল কি দিয়ে জানেন? মানে চোখগুলো কি লাশের আশেপাশেই পেয়েছিলেন, নাকি ওগুলো আর খুঁজেই পাওয়া যায়নি? আর ওনার কোনো সন্তান নেই? না না, সন্তান ছিল না। আর সত্যি বলতে ওর চোখ দুটো কি দিয়ে উপড়ে ফেলা হয়েছে, বা ওকে খুন করার ঠিক কত সেকেন্ড বা কত মিনিট বাদে চোখগুলো খুঁচিয়ে খুঁচিয়ে ওভাবে তোলা হয়েছে, বা কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়েছিল কি না, সেগুলো সবটা ডাক্তার রিপোর্ট করে ওর স্ত্রীকে দিয়ে দিয়েছিলেন। আপনারা একটু খোঁজ করলে হয়তো পুলিশের কাছে সেই এক কপির রেকর্ড পেয়ে যাবেন। সত্যি কথা বলতে কি, জলজ্যান্ত একটা মানুষের এমন লাশ দেখার পর আমরা নিজেরাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তাই সব বন্ধুরা ওর বাড়িতে গিয়ে খোঁজ খবর নিলেও বা ওই শ্রাদ্ধশান্তির কাজে হাত লাগালেও কি থেকে কি হয়েছে সেটা অত কেউ জানতে চায়নি। আসলে তখন মাথায় একটাই কথা ছিল যে হয়তো হসপিটালের কেউ কাজটা করেছে, কারণ ওর স্ত্রীর মুখে বারংবার শুনছিলাম হসপিটালের কাঁচি এনে ওকে খুন করে দিল। এই একটা কথাই পাগলের মতন বারবার বলে যেত সে। বাবু সা। হ্যাঁ, ও ওখানে রেখে দাও। দ্বিতীয় খুনটা? মাধব ব্যবসায়ী মানুষ, ওর বাসনপত্রের বড় একটা ব্যবসা ছিল। ওকে খুন করা হয়েছিল ছুরি দিয়ে গলার নলি কেটে। এমন একটা ছুরি যে ছুরিটাও নিজের ব্যবসার। কারণ ওর বডি রিপোর্ট যখন এসছিল তখন ওর লাশের চোখ দুটো ছিল না। বিভৎস দৃশ্য। তো ফলে আমরা সবাই যতটা না ভয় পেয়ে যাই তার থেকেও বেশি কৌতূহলী হয়ে যাই, এবং আমরা জানতে চাই পুলিশের কাছে। কারণ পলাশের খুনটা পুরোপুরিভাবে কর্মক্ষেত্রে কোনো শত্রুর দ্বারা হয়েছে ভেবে থাকলেও মাধবের বেলাতে সেটা ভাবতে পারিনি। তারপর ফরেন্সিক রিপোর্ট এলে জানতে পারি ওর দোকানে যে ছুরি বিক্রি করা হয়, ওর নিজের ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যেই ছুরি তৈরি করা হয় সেটারই একটা স্যাম্পল দিয়ে ওকে খুনটা করা হয়েছে। খুনটা করা হয়েছে ওর ম্যানুফ্যাকচারিংয়ের কারখানাতেই। ও যেহেতু ব্যাচেলার মানুষ, তাই নিজে অনেক সময় রাত পর্যন্ত একাই কারখানা থাকতো। ওর বাড়িতে এমনকি একটা কাজের লোক রাখা হয়েছিল যে সব কিছু দেখভাল করে রাখে। ওর মা নেই, গত 3 বছর আগে ওর মা মারা গেছিল। কাকিমা মারা যাওয়ার পর ও বেশিরভাগ সময় বাড়ি ফিরতো না, কারখানাতেই থেকে যেত। কারখানাতেই রাত পর্যন্ত থেকে বেশিরভাগ সময় কাজ নিয়েই ব্যস্ত থাকতো। তাতে ব্যবসারও উন্নতি হয়, আর আমরাও জোর করতাম না ওকে বাড়ি ফেরার জন্য। তো যাই হোক, পরদিন সকালে যখন কারখানার গেট বন্ধ দেখে শ্রমিকরা এসে ডাকাডাকি শুরু করে, তখন একজন পাঁচিল টপকে ভিতরে এসে উপুর হয়ে পড়ে থাকা মাধবকে উদ্ধার করে। তারপরই দেখে চোখটা নেই, আর লাশটা ফেলে সে ভয়ে কাঁপতে কাঁপতে ছুটে আসে বাইরে। রিপোর্টে সেই শ্রমিকের হাতের ছাপ পাওয়া গেলেও শ্রমিক যেহেতু সেই সময় পাঁচিল টপকে ভেতরে আসে, তাই তার ছাড়া পেতে কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, আর কিছু লাগবে বাবু? না, লাগলে ডেকে নেবো, যাও তুমি। আর শোনো, এখন এই ঘরে তোমাদের কারোর আসার প্রয়োজন নেই। আমাদের কিছু প্রয়োজন হলে তোমাদের ডেকে নেব, তুমি আসতে পারো। ঠিক আছে বাবু। আপনারা কি খুন দুটো হওয়ার পরেই ভয় ভয় ছিলেন? মানে এরপর কার সাথে সেগুলো ঘটতে পারে এরকম কিছু ভেবে? সত্যি কথা বলতে পুরোপুরি না হলেও বেশ অনেকটাই ছিলাম। অ্যান্টনি মারা যাওয়ার পর সেই ভয় তো আমাকে ঘুমের মধ্যেও তাড়া করে বেড়াতো। আসলে 4 বন্ধুর মধ্যে সবচেয়ে বেশি ভয়ানক মৃত্যু অ্যান্টনিরই হয়েছিল। ও তো সোনার ব্যবসা করে, কলকাতায় ওর বড় 2টো শোরুম রয়েছে। আসলে ওকে খুন করা হয়েছে একটা মন্দিরের সামনে। অ্যান্টনি খুন হওয়ার পর আমরা ওর স্ত্রীর থেকে জানতে পারি ও নাকি কিছুদিন ধরে খুব বড় কোনো কাস্টমারের সন্ধান পেয়েছিল। তাদের মন্দিরের ঠাকুরের জন্য
তারা অ্যান্টনির কাছ থেকে গয়না কিনতে চায়, কিন্তু তাদের বংশের নাকি কী রকম একটা নিয়ম আছে জানেন, রাতের বেলায় অন্ধকারে ঠাকুরের গয়না কিনতে হবে। কেনার আগে বা কেনার সময় যদি ভোরের আলো লাগে তবে নাকি দেবী মন্দির থেকে চলে যাবেন। এই সকল কথা বিশ্বাস করে অ্যান্টনির দোকানের কাজ 9টার মধ্যেই সেরে বেরিয়ে পড়ে। ঠিকানা আগে থেকেই বলে দেওয়া ছিল। একটা স্যুটকেসের মধ্যে নানান ধরনের গয়না নিয়ে বেরিয়ে যায় মন্দিরের উদ্দেশ্যে। এতটুকুই জানি, বাকি ঘটনা হয়তো সেই রাতে স্বাভাবিকভাবেই অ্যান্টনি ঘরে ফেরেনি। ওর স্ত্রী খুব চিন্তা করছিল, কিন্তু তখনও বাড়িতে কাউকে কিছু জানায়নি। সকাল পর্যন্ত অপেক্ষা করার পরও যখন অ্যান্টনি ফেরেনি তখন বাড়িতে বাচ্চা রেখে একাই খুঁজতে বেরিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর একটা খালের ধারে পুরনো কালী মূর্তির কাছে ওকে মৃত অবস্থায় পাওয়া যায়। খুনটা কিন্তু সেখানে করা হয়নি, কারণ পুলিশ বলেছিল বডিটা কেউ মারার পর টেনে টেনে খাল পর্যন্ত নিয়ে এসেছিল। সকালে যখন ওকে খুঁজে পাওয়া যায় তখন ওর সাথে স্যুটকেস থাকলেও সেটা পুরো খালি ছিল। কিন্তু সোনাদানা কেউ চুরি করেনি, বরং ওই সোনা গলিয়ে চোখের জায়গা থেকে চোখ উপড়ে সেখানে গলিত সোনা ভরা ছিল। সেই তাপে সারা মুখ বিকৃত অবস্থায় পেয়েছিলাম। ওর জামা কাপড়, কাগজপত্র এসব দেখে অতি কষ্টে তারপর চিহ্নিত করা হয়েছিল। ওর সারা শরীরে চোখ ছাড়া কোথাও আর কোনো ক্ষত চিহ্ন ছিল না। পুলিশ বলেছিল ও জীবিত অবস্থায় নাকি কেউ ওর চোখ উপড়ে নিয়েছিল। আমাদের জিজ্ঞাসা পর্ব বেশ ভালোই এগোচ্ছিল, তবে হঠাৎই ছন্দপতন হলো একটা ফোন আসাতে। প্রথমবার ফোনটা বেজে বেজে কেটে গেলেও দ্বিতীয়বার অনিরুদ্ধ ফোনটা রিসিভ করতে বলল, যদি কোনো দরকারি ফোন হয় তাই। ফোনটা যেন নবীনবাবু ইচ্ছে করেই এড়িয়ে যাচ্ছিলেন, কিন্তু শেষমেশ ফোনটা তুলতেই হলো। হ্যালো, হ্যাঁ শুনছি। আচ্ছা শোনো, আমি একটু পরে কথা বলছি। আমি নিজেই ফোন করে নেবো তোমাকে, তোমার ফোন করার দরকার নেই। বললাম তো পরে কথা বলছি, ব্যস্ত আছি, এখন আর ফোন করার দরকার নেই, রাখো। দরকারি ফোন ছিল নিশ্চয়ই, চাইলে কথা বলে নিতে পারেন। আমরা না হয় একটু বাইরে চলে যাচ্ছি। না না ঠিক আছে, সেসবের কোনো দরকার নেই, বলুন। এবার চতুর্থ খুনটা। চতুর্থ খুনটা হয়েছে পেন দিয়ে। ধারালো পেন দিয়ে গলায় কানে ক্রমাগত আঘাত করতে করতে একটা সময় যখন বডিটা তার শক্তি হারিয়ে ফেলে তখন একটা ফল কাটার ছুরি দিয়ে দু চোখ খুবলে ফেলা হয়। পুলিশ অনুমান করেছিলেন যে উপড়েছে সে হয়তো আগের খুনি নয়, কারণ চোখটা ঠিক কোথায় থেকে কাটলে পুরোপুরি উঠে আসে সেই ধারণা এই খুনির ছিল না। আর যদি আগের খুনির কাজ হয়ে থাকে তবে ধরে নিতে হবে যে ক্ষিপ্রতার বশে ওভাবে যেমন পেরেছে তেমন কোপ আছড় চালিয়ে গেছে। আর ওর খুনটা হয়েছিল ওর নিজেরই স্টাডি রুমে। বডিটা মেঝেতে পাওয়া গেছে, একদম খাটের সামনে, আর সামনের টেবিলে বাটি ভর্তি ফল ছিল। খুনি সম্ভবত সেখান থেকেই ছুরিটা পেয়েছিল। যা হয়েছে, যতটুকু জানা ছিল সব বলে দিলাম। এবার আপনারাই বলুন আমাদের বাঁচাতে কতটুকু সাহায্য করতে পারবেন। দেখুন, সত্যি কথা বলতে গেলে এখনো পর্যন্ত যতটুকু বলেছেন তাতে কোনো মতেই আমার পক্ষে আপনাদের বাঁচানো সম্ভব নয়, কারণ আপনারা এতক্ষণ ধরে যা বলেছেন সেগুলো ঘটে গেছে, মানে অতীত। তবে আমার পক্ষে যে মাত্র এতটুকু অতীত জেনে কোনো কিছু বিচার করা সম্ভব নয়। এটা আসল প্রশ্ন উত্তর পালা তো এবার ধীরে ধীরে শুরু হবে। এতক্ষণ পর্যন্ত পরিচয় পর্ব চলছিল মাত্র। দেখুন অনিরুদ্ধবাবু, আমরা ঠিক যতটুকু জানতাম ততটুকু আপনার কাছে খুলেই বলেছি। এর বেশি আর কি করতে পারি বলুন। শুধুমাত্র এতটুকুই জানেন? সত্যি? কিন্তু আমার তো মনে হচ্ছে শুধুমাত্র এইটুকু জানাতে কাউকে নিজের জীবন বিসর্জন দিতে হয় না। আচ্ছা ওসব ছাড়ুন, আপনারা দুজন বলুন তো, আপনারা তো দুজনেই অধ্যাপক মানুষ। পেন ছাড়া আর কি দিয়ে মানুষ খুন করা যেতে পারে বলে আপনাদের মনে হয়? কারণ আপনাদের একজন বন্ধুকে পেন দিয়ে খুন করা হয়েছে, এখন নিশ্চয়ই আপনাদের জন্য খুনি একই অস্ত্র ব্যবহার করবে না।
আচ্ছা, কি আশ্চর্য বলুন তো, আমরা তো আর খুনি না যে জানবো কি কি জিনিস দিয়ে মানুষকে খুন করা যেতে পারে। তাছাড়া আমরা তো নিজেরাই আপনাকে সাহায্যের জন্য ডেকে পাঠিয়েছি। আমরা কি করে জানবো বলুন তো আমাদের কেউ কিভাবে মারতে পারে? সেই কাজটা তো আপনাদের। দেখুন, কোনটা আমাদের কাজ আর কোনটা আপনাদের সেটা আমরা ভালোভাবেই জানি, সেটা আপনাদেরকে বলে দিতে হবে না। আগে যে খুনগুলো হয়ে গেছে সেই খুনগুলো বাদ দিলে যদি আপনাদের দুজনের কথায় আসি, তবে আপনারা দুজন কাউকে সন্দেহ করেন? মানে এরকম কেউ আছে? সেটা ব্যক্তিগত ক্ষেত্রে হোক বা কর্মজীবনেই হোক। না না না। মানে আপনারা বলতে চাইছেন আপনারা অজাত শত্রু। হ্যাঁ, কিন্তু দেখুন, অজাত শত্রু তো কেউ হয় না। যদি হতো তবে এভাবে কারোর চোখ উপড়ে কেউ কাউকে খুন করতে পারতো না। আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আপনারা খুব মেপে কথা বলছেন। আমার প্রথম ক্লায়েন্ট নন আপনারা। এর আগে আমি অনেক কেস সলভ করেছি, সুতরাং আপনারা বুঝতেই পারছেন আমার কাছে কিছু লুকিয়ে কিন্তু কোনো লাভ নেই। আমার কাছে যদি মেপে কথা বলেন আমি সেটাও বুঝতে পারবো। তো এভাবে শুধু আপনারা নিজেদের সময়টা নষ্ট করছেন, আমারটাও নষ্ট করছেন। দেখুন, আমার সামনে তো আর কেউ আমার প্রতি বিরোধী মনোভাব পোষণ করেনি, তো আমি কি করে বলবো বলুন তো কে আমার শত্রু বা বন্ধু? দেখুন, আমাদের সত্যি এমন কোনো ধারণা নেই, তাই আপনি কি জানতে চান বলুন, আমরা যা জানি সব বলবো। আচ্ছা, এটা কথা বলুন তো, অতীত জীবনে আপনাদের কোনো পাপ রয়েছে? মানে ধরুন কলেজ জীবন বা ইউনিভার্সিটি জীবনের এমন কিছু কাজ যেটা হয়তো সম্পূর্ণ করেননি, মাঝপথে কাউকে ছেড়ে এসেছেন, অথবা হয়তো আপনাদের জন্য কারো কোনো বড়সড় ক্ষতি হয়ে গেছে, সেটা আপনারা চাইলেও ঠিক করতে পারেননি, কিংবা হয়তো সেই সময় চাননি ঠিক করতে, এরকম কিছু? কিংবা হয়তো এরকম কিছু যা আপনারা সজ্ঞানে করেছেন কিন্তু সেটার জন্য কখনো কোনো পাপবোধ কাজ করেনি, এরকম কোনো ঘটনা কি আছে? বলছি লিলি, তুমি একটু বাইরে যাও তো, ওনাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। না না, আপনি বসুন। লিলি দেবীকে সরানোর কি প্রয়োজন? ওনার সামনেই বলুন যা কথা বলবেন। উনি তো আপনার স্ত্রী। ওনার সামনে আপনার কোনো ব্যক্তিগত বিষয় আলোচনা করতে সমস্যা কোথায়? পরে আপনাদের আলাদা করে কথা বলতে দেওয়া হবে, তবে এখন যা কথা হবে সব সবার সামনে। এবার বলুন, এমন কিছু আছে? দেখুন, ব্যক্তিগত জীবনে যদি পাপের কথা বলতে থাকেন তাহলে তো বলতে হয় কলেজ বা ইউনিভার্সিটি জীবনে সবাই একটু আধটু প্রেম করে থাকে। যৌবনে এমন পাপ একবারের জন্য করেনি এমন মানুষ হয়তো আতশ কাঁচ দিয়ে খুঁজতে হবে। এর ফলে যদি কাউকে মরতে হয় বা এটাকে যদি চরম পাপ বলে মনে করে থাকেন, তবে হ্যাঁ, এতটুকু তো আমাদের সবার সাথেই হয়েছিল। আমি কেন, শুধু আমার কথা বলছি না, যারা মারা গেছে তাদের প্রত্যেকের যৌবনেই কিছু না কিছু ঘটেছিল, এবং তারপরে তারা সেখান থেকে বেরিয়েও এসেছে, নিজেদের জীবনে সাফল্য পেয়েছে, সংসার করেছে। তারা কিন্তু সকলে সংসারে সুখী, কোনো পিছুটান রাখেনি। সেখানে এটার সঙ্গে কোনো সূত্র থাকবে বলে আমার তো মনে হয় না। দেখুন, এমন অনেক কিছু ঘটনা থাকে যেগুলোর কোনো আপাতভাবে সূত্র থাকে না। যেমন আমার কাছে এর আগেও অনেক ক্লায়েন্ট এসেছেন যারা নিজেরাই খুনি, অথচ আমাকে ওনারা যোগাযোগ করেছেন। তার মানে আপনি কি বলতে চাইছেন আমরাই আমাদের বন্ধুকে মেরে আপনার কাছে সাহায্য চাইতে গিয়েছিলাম? আশ্চর্য। দেখুন, আমরা কিছুই বলছি না, সাইকোলজি বলছে। আর যতক্ষণ না রহস্যের সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ সন্দেহের ঊর্ধ্বে নয়। হোয়াট? ঠিক এই জন্য আমি না কোনো ডিটেকটিভের সাহায্য নিতে চাইছিলাম না। এতদিন তো পুলিশ এই কেসটা নিয়ে নাড়াচাড়া করছিল, কই তারা তো একবারের জন্য আমাদেরকে সন্দেহের চোখে দেখেনি। আমরাই ডাকলাম আর এখন আমাদের খুনি বলছেন। আর এই যে তোমাদের বলছি, শান্তি হয়েছে তো? খুব তো ডিটেকটিভের জয়গান গাইছিলে, এবার দেখো ব্লাডি স্কাউন্ডারস। দেখুন নবীনবাবু, আপনি বা আপনারা আমাদের জয়গান বা বদনাম যা খুশি করতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। তবে আমি একটাই কথা বলবো, রাগ করবেন না, এটাই কিন্তু আমাদের কাজ, আর আমাদের চোখে সকলেই সমান। সুতরাং আপনারা ডেকেছেন বলেই আপনাদের সন্দেহ করতে পারবো না এমন কথা কিন্তু আমরা কেউ দিতে পারছি না। আচ্ছা লিলি দেবী, আপনার নিজের জীবন নিয়ে আপনার কোনো ভয় নেই? না, আমার কেন ভয় থাকবে? এর আগে যে কটি খুন হয়েছে সেখানে তো সবাই পুরুষদের খুন করেছে, কেউ তাদের স্ত্রী বা তাদের বাড়ির কোনো মহিলাদের উপর তো আক্রমণ করেনি। তাহলে আমি কেন ভয় পাবো? না, হতেই পারে হয়তো আপনাদের বেলায় খুনি অন্যরকম কিছু ঠিক করলো। না, আমার সেটা মনে হয় না।
ঠিক আছে, আজকে চলি, তবে খুব শিগগিরই আবার দেখা হবে। আর আপনাদের কেসটা পুলিশ ডিপার্টমেন্টের কে হ্যান্ডেল করছেন? 3টে খুনের ঘটনাই নয়ন মজুমদারের আন্ডারে রয়েছে। বেশ, ওটা এখন পার্থবাবুর আন্ডারে যাবে। উনি আমাদের চেনাশোনা পুলিশ অফিসার। আমাদের কেসটা সলভ করতে অনেক সুবিধে হবে। উনি এই কাজে নামলে আমি পুলিশ ডিপার্টমেন্ট থেকে আরও অনেক বেশি সাহায্য পেতে পারি। ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করতে পারেন। এমা, আপনারা তো চা ছাড়া কিছুই খেলেন না। একটু বসুন, আমি বরং একটু খাবারের ব্যবস্থা করি। আরে না, ব্যস্ত হবার কোনো কারণ নেই। এখন তো এই বাড়িতে যাতায়াত লেগেই থাকবে, পরে আরেকদিন এসে খেয়ে যাব, অসুবিধে নেই। সকলে সাবধানে থাকবেন, আসছি তাহলে। আমাদের কথাবার্তা হয়ে যাবার পর বিপ্লববাবু, নবীনবাবু এবং লিলি দেবী এসে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে গেলেন। আমরা কথাবার্তা বলে বেরিয়ে আসছিলাম, হঠাৎ পকেটে হাত দিয়ে তখন অনিরুদ্ধের মনে পড়ল ও একটা রুমাল ওই ঘরে ফেলে এসেছে। এবার ভাবল চলে যাবে, অন্যদিন নিয়ে নেবে। তারপর আবার কি হলো জানি না, হঠাৎ ঠিক করলো রুমালটা আনতে ফেরত যাবে। আমি বারণ করায় আমাকে যুক্তি দেখাল, নতুন একটা কেস হাতে এসেছে, তাই এই সময় রুমাল হারানো নাকি ভালো নয়। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করছিলাম ওসব কুসংস্কার অনিরুদ্ধ আদেও বিশ্বাস করে কিনা। দেখলাম অনিরুদ্ধ একটু হেসে বলল, কিছু সময় মানতে হয়, না চাইতেও মানতে হয়। তাই আমি আর কথা বাড়ালাম না। অনিরুদ্ধ ভেতরে গেল, অথচ বেশিক্ষণ সময় নষ্ট না করে আবার বেরিয়ে এলো। কিন্তু কোনো কিছু খোঁজাখুঁজি করতে মনে হয় এর থেকে বেশি সময় লাগার কথা। তাই আরেকবার কৌতূহল চাপতে না পেরে প্রশ্ন করলাম, আচ্ছা পেয়েছো? না। তাহলে চলে এলে কেন? ভালো করে খুঁজে দেখো। রুমালটা পাইনি, কিন্তু এই মুহূর্তে রুমালের চেয়েও যেটা বেশি প্রয়োজন সেরকম কোনো কিছু খুঁজে পেয়েছি বলেই মনে হলো। চলো, সময় নষ্ট করা ঠিক হবে না। এখন বাড়ি গিয়ে ছক কষতে বসবে, তাই তো? এখন বাড়ি যাবো এটা তোমায় কে বললো? বাড়ি যাবে না মানে? তাহলে এখন কোথায় যাব? চলো একটু থানায় ঘুরে আসি, দেখি না খোঁজ নিয়ে ঘটনাগুলো আদৌ কতদূর কী ঘটেছিল, কিছু অজানা রয়েছে কিনা। এদের কাছে যা শুনলাম সেগুলো থেকে সমাধান করতে বললে যুগযুগান্ত লেগে যাবে, ও জীবনেও হবে না। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। আমি আর অনিরুদ্ধ দুজনেই চলে গেলাম থানায়। সেদিনের বেশিরভাগ সময়টা বাইরেই কেটে গেছিল। থানায় গিয়ে পার্থবাবুর সাথে দেখা হলো। অনিরুদ্ধ পার্থবাবুর সামনে এই কেসের কথা তুলতে পার্থবাবুর কাছে শুনতে পেলাম এই নৃশংস কেসটা নিয়ে পার্থবাবুরাও বিশেষ চাপে রয়েছেন। একের পর এক 4-4টে খুন হয়ে যাওয়ায় ওপরের মহল থেকে পার্থবাবুদের ওপর বেশ ভালো রকমের চাপ এসেছে, কিন্তু খুনিকে ধরতে পারা যায়। অনিরুদ্ধ পার্থবাবুকে অনুরোধ করে এলেন যাতে এখন কেসটা পার্থবাবুই দেখে, কারণ রহস্য সমাধানের জন্য অনিরুদ্ধ ডিটেকটিভ হিসাবে কাজে লেগেছে। তাই পার্থবাবু থাকলে তার বিশেষ সাহায্য হবে। দেখলাম পার্থবাবু আমাদের এই অনুরোধে বেশ অনেকটাই খুশি হলেন। থানা থেকে বেরিয়ে মাধবের ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে গেলাম। ভেতরে ঢুকতে পারেন সে চেষ্টাও করিনি, শুধু একটু দূর থেকে দাঁড়িয়ে পাঁচিলটা দেখে চোখের আন্দাজ নিয়েছিলাম। আততাই অন্ধকারের মধ্যেও অচেনা কেউ হলে ঠিক জায়গায় লাফ দিয়ে নামতে পারবে কিনা সেটার। তারপর এসব করতে করতে বিকেলে আলো আবছায়া মেঘে বাড়ি ফিরলাম। তোমাকে তখন বললাম না রুমালটা পাইনি, কিন্তু রুমালের চেয়েও দামি কিছু পেয়েছি। আসলে ওখানে গিয়ে বুঝতে পারলাম আমাকে কার সব থেকে বেশি অপছন্দ, আর সেই সঙ্গে এটাও জানলাম যে আমাকে ডাকার কথা প্রথম কে প্রস্তাব করেছিল। এই তিনজনের, মানে আজকে যাদের সাথে কথা বললাম, নবীনবাবু, বিপ্লববাবু আর লিলি দেবী, তিনজনের মধ্যে বাইরে থেকে দেখলে যতটা মিল মনে হয় ভেতরে ভেতরে কিন্তু অতখানি নেই। আমাকে ডাকার বিষয়ে তিনজনের মধ্যে যথেষ্ট মতবিরোধ ছিল, কিন্তু ওই শেষমেশ বিপ্লববাবুর চাপে পড়েই এক প্রকার বাধ্য হয়ে আমাকে ডাকা হয়েছে। আর দুজনেরই দেখলাম লিলি দেবীর উপর কোনো একটা বিশেষ কারণে বেশ রাগ আছে। নবীনবাবু তো মেজাজ রাখতে না পেরে বলেই ফেললেন যে আমার মতো টিকটিকির জাতেদের বিশ্বাস করেন না, কখন কোথা দিয়ে কি বার করে ফেলবো কোনো ভরসা নেই। আচ্ছা,
তোমার দুই ভদ্রলোককে দেখে কত বয়সের বলে মনে হলো? এটা নিশ্চয়ই লিলি দেবীকে দেখে বলছো? একদম তাই। ওনাদের চেয়ে ভদ্রমহিলা হয়তো বয়সে অনেক বেশি ছোট। বয়সের ফারাক থাকলে যে বিয়ে হয় না তা নয়। আর নবীনবাবু কিন্তু নিজের স্ত্রীর সঙ্গে কথা বলার সময় খুব বেশি সম্মান দিয়েও কথা বললেন না দেখলাম। অন্যদিকে লিপি দেবী যেন এই সমস্ত চিন্তাভাবনার থেকে একদম দূরের কোনো জগতের মানুষ। অর্থাৎ ওনার সাজ পোশাক, হাব ভাব, কথাবার্তা এসব দেখে একবারও মনে করা যায় না যে সেই বাড়িতে আমাদের খুনের তদন্ত করতে ডাকা হতে পারে বলে, তাই না? একদমই তাই। আর আমার তো মনে হয় ওই সময় ওদের বাড়িতে যে টেলিফোনটা এসেছিল সেটাও বিশেষ দরকারি কোনো ফোন। আমরা ছিলাম বলে এড়িয়ে গেল আর কি। দেখা যাক কতদূর কি হয়। যদিও আগামীকাল আরেকবার থানায় যাব। পার্থবাবুকে তো বলে এলাম সব ফাইলগুলো বার করে রাখতে। আশা করি এখনও ফাইলগুলোতে ধুলো জমেনি। সদ্য টাটকা 4টে ঘটনা দিনরাত নাড়াচাড়া হচ্ছে, ওপর মহল থেকে চাপ আসছে, তখন সেই ফাইল সচল থাকারই কথা। আচ্ছা অনিমেষ, তুমি ওদের ঘরটা ভালো করে লক্ষ্য করেছিলে? একদম ফর্মালিটি করে এমন একটা ঘরে বসানো হয়েছিল যাতে আমরা চারিদিকে তাকিয়ে সেরকম কোনো ক্লু খুঁজে না পাই। আবার আমাদের ডাকার আগে রাতারাতি ভালো করে ঘরের ঝুলগুলো পর্যন্ত পরিষ্কার করা হয়েছে। আমার কিন্তু মনে হয় এই পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপারগুলো চাকরকে দিয়ে করালেও ভাবনাটা পুরো ওই লিপি দেবীর কাজ। তার কারণ এখন বিপ্লববাবু আর নবীনবাবুর যা মনের অবস্থা, তাতে ঘরের কি দশা, কোথায় বসতে দেবেন সেগুলো ভাবার মতো মানসিকতা তাদের থাকার কথা নয়। কিন্তু লিপি দেবী এই ক্ষেত্রে পুরো চিন্তামুক্ত। প্রশ্ন করাতেও একদম জোর গলায় বলে উঠলেন তার কোনো ক্ষতি হতেই পারে না। বিপ্লববাবু যতই দাবি করুক ওনাদের সমস্ত বন্ধু বান্ধবদের বৈবাহিক জীবন সুখের ছিল, কিন্তু আমার মনে হয় আদৌ ছিল না। তার কারণ যদি নবীনবাবুর বৈবাহিক সম্পর্ক এতই ভালো হয়, তবে কিন্তু এখন নবীনবাবুর চিন্তায় লিলি দেবীর রাতের ঘুম উড়ে যাওয়ার কথা। কিন্তু লিলি দেবীর চোখে মুখে তার ছিটে ফোটাও দেখলাম না। অন্যদিকে আরেকটা জিনিস দেখলাম, ওনাদের ঘরটায় বেশ কতগুলো অনুষ্ঠানের বড় ব্যাচ, মেমেন্টো এইসব আছে, কিন্তু ওনারা খেলাধুলা করতেন এমন কথা তো বললেন না কেউই। বাহ, আমার সাথে থেকে থেকে মগজ তো বেশ ভালোই খুলেছে দেখছি তোমার। সেদিন মোটামুটি এইসব ভাবতে ভাবতে রাত হয়ে গেল। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়া। সকাল হতেই থানায় রওনা হলাম। সেখান থেকে বিপ্লববাবুর নাম্বারটা আলাদা করে নিয়ে রাখলাম। বাড়িতে এসে অনিরুদ্ধ বিপ্লববাবুকে ফোন করে একা ডাকলেন এবং বলে দিলেন তাকে ডাকার বিষয় যেন নবীনবাবু বা লিলি দেবী কাউকেই এখনো কিছুই না বলা হয়, কারণ তাদের থেকেই আমরা বিপ্লববাবুর সম্বন্ধে কিছু কথা জানতে পেরেছি। বিপ্লববাবু প্রথম থেকেই আমাদের প্ল্যান কিছুই বুঝতে পারেননি। হয়তো সেই সময় মনে হয় কোনো ভয় বা সন্দেহ থেকে কাউকে কিছু না জানিয়ে, আলোচনা না করেই আমাদের বাড়িতে এসেছিলেন। কলিং বেলের আওয়াজ হতে অনিরুদ্ধ নিজে দরজা খুলে ভেতরে আসতে বললেন। তারপর শুরু হলো পৃথক জিজ্ঞাসাবাদ। আমাকে এভাবে ডাকার কারণ? দেখুন, আমি আগাম একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু এই সমস্ত খুনের ব্যাপারে সত্যি কিছু জানি না। আর আপনারা কতদূর জানেন আমি ঠিক জানি না, কিন্তু আপনার সাথে যোগাযোগ করার বিষয়ে আমিই কিন্তু ওদেরকে জানিয়েছিলাম। সুতরাং আমাকে একা ডেকে যদি আপনারা মনে করে থাকেন আমার থেকে আলাদা করে কিছু জানতে পারবেন, তবে খুব ভুল করছেন। দেখুন, আমি জানি আপনি কতটুকু জানেন, কিন্তু কি জানেন তো বিপ্লববাবু, এমন অনেক জিনিস আছে যেগুলো আপনি জানেন না, কিন্তু আপনার পিছনে নবীনবাবু ঠিকই জানেন। এমনকি বিপিনবাবু, অ্যান্টনিবাবু, ওনারাও সবাই জানতেন, আর জানতেন বলেন হয়তো মরতে হয়েছে। এবার বলুন, এখনও স্বীকার করবেন নাকি এরপর নিজের নম্বর আসা পর্যন্ত অপেক্ষা করবেন? প্রতিটা প্রশ্নের পর আপনার কপালে ওই যে বিন্দু বিন্দু ঘামগুলো জমা হচ্ছে, সেই ঘামগুলোই বলে দিচ্ছে বিপ্লববাবু যে আপনি আমার প্রশ্নের অনেক উত্তর জানেন, কিন্তু সেগুলো বলতে চাইছেন না। কাদের বাঁচাতে চাইছেন বলুন তো? বন্ধুদের, নাকি বন্ধু আর বন্ধু স্ত্রীকে?
ওদের পিঠ দেওয়ালে ঠেকে গেলে কিন্তু ওরা আপনার বিষয়ে কিছু উগরে দিতে একবারও ভাববে না। এখনও সময় আছে, নিজেরটা বুঝে নিন। সেদিন যখন আমরা আপনাদের বাড়িতে গিয়েছিলাম তখন ওই ঘরে কিছু মেমেন্টো, বাধাই করা সার্টিফিকেট এইসব সাজানো দেখেছিলাম। সেগুলো কিসের বলুন তো? আপনারা ঠিক কোন সমাজসেবী সংস্থার সঙ্গে যুক্ত একটু বলবেন? দেখুন, চুপ করে থেকে কোনো লাভ নেই। আমরা থানায় গিয়েও খোঁজ নিয়েছিলাম, কারণ যারা খুন হয়েছেন তাদের বিষয় কিছু রিপোর্ট কিন্তু আমাদের প্রয়োজন ছিল। সেখানেও আমরা পার্থবাবু থেকে জানতে পারি আপনারা সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। তা ঠিক কী কাজ করেন আপনারা? দেখুন, এটা এক কথায় বলা খুবই মুশকিল। আসলে আমরা কলেজে থাকাকালীন নানান সমাজসেবী সংস্থার সাথে যুক্ত ছিলাম। তখন থেকেই ওদের সাহায্যের জন্য টুকটাক টাকা দিতাম। তবে হ্যাঁ, বেশি টাকা দিতে পারতাম না। ছোটোখাটো যা কাজ করতাম সেখান থেকেই একটু সরিয়ে রেখে সমাজের জন্য কিছু করার ইচ্ছা ছিল। ওই মানে ধরুন, যাদের অর্থের প্রয়োজন আছে, বা ধরুন যাদের খাবার জোটে না, বা যাদের জামা কাপড় নেই, তাদের কিছু দান করতাম। তারপর যখন ইউনিভার্সিটিতে গেলাম, মনে হলো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে কাজ করার থেকে নিজেরাই একটা সংস্থা চালাবো। তাই তখন একটা ওই সংস্থা খুলেছিলাম, নাম কুসুম অ্যাসোসিয়েশন। এই সংস্থায় এখন কিছু মেয়েরা থাকে, খাওয়ার ব্যবস্থা করা রয়েছে। ওই একটা আশ্রমের মতন আর কি। বর্তমানে অনেক মেয়েরাই থাকে বিভিন্ন বয়সের। তারা নিজেদের হাতেই বিভিন্ন জিনিসপত্র তৈরি করে, তারপর আমাদের লোক সেগুলো নিয়ে গিয়ে মেলায় বা অন্যান্য জায়গায় বিক্রি করে। যে অর্থ উপার্জিত হয় সেটা ওই মেয়েদের নানান কাজেই ব্যবহৃত হয়। এভাবে তাদেরও চলছে। আর সেখান থেকে বিশেষ কিছু মুনাফার অংশটা আমরা নিজেদের মধ্যে না রেখে ওই আমাদের সংস্থার বাইরে, মানে আশেপাশের আমাদের মতন যে স্বেচ্ছাসেবী সংস্থাগুলো আছে তাদেরও কিছু কিছু দিয়ে সাহায্য করি। বাহ, এটা তো খুব পুণ্যের কাজ। তা আপনার কি মনে হয় এমন পুণ্যের কাজ করে কেউ খুন হতে পারে? না দেখুন, যদি আপনারা সমস্ত অর্থ নিজেদের মধ্যেই রাখতেন তবে না হয় ভাবতে পারতাম যে অন্যান্য সংস্থার থেকে কেউ হয়তো ক্ষোভের বশে এমন খুন করেছে। কিন্তু এখন আপনি বলছেন সেই মুনাফার টাকা তাদেরকেও দিতেন, তাহলে? দেখুন, খুনগুলো কে করেছে সেগুলো আর যদি আমরা জানতাম তাহলে আপনার কাছে যেতাম। ভুল করছেন বিপ্লববাবু। এখন আপনারা বলে এখানে কেউ নেই, এখন এখানে আপনি বলে একজন আছেন। যদি আমার সকলের সাথে কথা বলার হতো তাহলে আমি সকলের সাথে আপনাকে ডাকতাম। আপনাকে আলাদা ডেকেছি নিশ্চয়ই, তার কোনো বিশেষ কারণ আছে, বুঝতেই পাচ্ছেন। আচ্ছা, আপনি সকলের কথা বাদ দিন, আপনি নিজে বলুন তো, আপনার নিজের জীবনের ঝুঁকি হতে পারে এমন কোনো মানুষের সাথে আপনার যোগাযোগ রয়েছে? মানে আপনি কাউকে সন্দেহ করেন? না, এমন কেউ নেই, অন্তত আমার চেনা পরিধির মধ্যে। আচ্ছা বিপ্লববাবু, আপনারা 6 জনই তো প্রায় সমবয়সী, তবে আপনাদের মধ্যে 3 জন বিবাহিত, 3 জন অবিবাহিত। আপনার অবিবাহিত থাকার কারণটা কি? কখনো মনে হয়নি কোনো সঙ্গীর প্রয়োজন, তাই এসব নিয়ে ভাবিনি। মনে ভাবেননি কেন? লিলি দেবীর জন্য? এসব আপনি কি বলছেন? এবার কিন্তু আপনি সভ্যতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। আমার কাছে কিন্তু এই খবরই এসেছে বিপ্লববাবু যে আপনি এখনো পর্যন্ত অবিবাহিত, তার একমাত্র কারণ লিলি দেবী। কথাটা কি সত্যি? ও, এইসব কথা আপনাকে নবীন বলেছে, তাই তো? না, নবীনবাবুর কাছ থেকে কেন জানবো? প্রসঙ্গ যখন লিলি দেবীকে নিয়ে, তখন লিলি দেবীর কাছেও তো কথাটা জানতে পারি, তাই না? না না, লিলির কাছ থেকে এসব জানা কখনোই সম্ভব নয়। লিলি আমাকে কখনো ওই নজরে দেখেনি। আমি জানি এগুলো নবীন ছাড়া কেউ আপনাকে বলতে পারবে না। তবে শুনুন অনিরুদ্ধবাবু, নবীন যদি আপনাকে কিছু বলে থাকে সমস্ত কথা কিন্তু মিথ্যে। আমি কেন অন্যের স্ত্রীর জন্য অবিবাহিত থাকতে যাব? আশ্চর্য! তাদের যদি সুখের সংসার, তবে শুধু শুধু আমি কেন তাদের মাঝখানে ঢুকতে যাব? হ্যাঁ, মানছি যে লিলির প্রতি আমার একটা টান হয়তো ছিল কখনো, কিন্তু এখন সেসব অতীত। দেখুন, ওদের মাঝখানে আপনার ঢোকার রাস্তাটা কিন্তু খুব স্বাভাবিক। তার কারণ ওরা নিজেদের জীবনে সুখী নয়, তাই জন্য লিলি দেবী আপনার প্রতি আকর্ষিত। আচ্ছা, আপনি লিলি দেবীকে ঠিক কতদিন হলো চেনেন? নবীন বিয়ে করার পরই প্রথম লিলির সাথে আমার দেখা হয়েছে। ঠিক আছে বিপ্লববাবু, নমস্কার। তবে আজকে এই পর্যন্তই থাক। এখানে আমাকে বিশ্বাস করে আসার জন্য অনেক ধন্যবাদ। আশা রাখি খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হবে। বিপ্লববাবু বেরিয়ে যেতে আমি অবাক হয়ে অনিরুদ্ধর মুখের দিকে চেয়ে রইলাম। লিলি দেবীকে এখানে কেন টানলাম সেটাই ভাবছো তো? একদম তাই। আর বিপ্লববাবুও সেই প্রসঙ্গে কথাগুলো বলে বেশ উত্তেজিতভাবেই চলে গেলেন।
আসলে বিপ্লববাবুর সাথে বিশেষ কোনো সম্পর্ক রয়েছে বলে পুরোপুরিভাবে নিশ্চিন্ত হয়ে প্রশ্নগুলো করিনি, তবে একটা আন্দাজ হয়েছিল। সেদিন ওদের বাড়ি থেকে বেরিয়ে আসার পরও যখন আবার ফেরত গেলাম, তখন নবীনবাবুর মুখে নিজের স্ত্রীকে অপমান করে কিছু কথা বলতে শুনেছিলাম। সেখানে দেখলাম লিলি দেবী কথাগুলোর প্রতিবাদ না করলেও বিপ্লববাবু তার হয়ে কথাগুলোর প্রতিবাদ জানিয়েছিলেন। ব্যাস সেটা দিয়েই দুয়ে দুয়ে চার করে ফেললাম আর কি। আসলে খুনি আমাদের চোখের সামনে না থাকলেও সূত্র কিন্তু আমাদের চোখের সামনেই রয়েছে অনিমেষ। এই লিলি দেবী মহিলাটি ভীষণ জটিল, অনেক কিছুই জানেন। খুব একটা সাদামাটা হয়ে থাকেন ঠিকই, কিন্তু এমন কিছু জানেন যেগুলো নবীনবাবু আর বিপ্লববাবুও হয়তো জানেন না। তাহলে তো এখানে বিপ্লববাবুকে না ডেকে লিলি দেবীকে ডাকলেই ভালো হতো, তাই না? অনিমেষ, ভুলে যেও না উনি একজন মহিলা। ওনাকে যদি একা বাড়ি থেকে বেরোতে বলি তবে সকলের সন্দেহ হতো, হয়তো একা আসতেও দিত না। বিশেষ করে নবীনবাবু আরও সতর্ক হয়ে যেতেন। আর বিপ্লববাবুকে একা ডেকে যেটুকু জানতে পেরেছি, লিলি দেবীকে ডাকলেও সেটুকু বের করতে পারতাম না। কারণ সবচেয়ে বড় কথা, লিলি দেবীকে একা ডেকে তো আর জোর করে ধমক দিয়ে কোনো কথা বার করানো যাবে না। কারণ উনি যদি আমাদের উপর অন্য কোনো ভুলভাল দায় চাপিয়ে দেন তখন আবার মুশকিল। আচ্ছা শোনো, আগামীকাল নবীনবাবুর বাড়ি যাব, তুমি ফোন করে একটু জানিয়ে দিও, বলবে ওদের বাড়ির সকল কর্মচারীদের থাকতে। আর এখন একটু বেরোবো, চলো, অ্যান্টনিবাবুর স্ত্রীর সঙ্গে একটু কথা বলা দরকার। সেদিন দুপুরে অনেক খুঁজে অ্যান্টনিবাবুর বাড়ি খুঁজে পেলাম। গিয়েই ওনার মায়ের কড়া কড়া কথাবার্তার সম্মুখীন হলাম। পুলিশ, ডিটেকটিভ, আইন, আদালত এগুলো যে ঠিক কতখানি অকর্মণ্য সেগুলো আরেকবার নতুন করে জানতে পারলাম। আসলে দোষটা ওনার মায়ের নয়, যার ঘরে একমাত্র সন্তান থাকে আর নিজে বর্তমান থাকাকালীন অবস্থায় নিজের সন্তানকে চলে যেতে দেখতে হয়, তখন মনে হয় তাদের মনের অবস্থা কিছুটা এরকমই হয়। তবুও অনেক কষ্টে, অনেক অনুরোধ করে সামান্য কিছু সময়ের জন্য ওনার বৌমার সাথে কথাবার্তা বলার সুযোগ পেলাম। নমস্কার, আমি অনিরুদ্ধ আর ও অনিমেষ। আপনার নাম? আমি চিনি, তবে আপনাদের তো ঠিক চিনলাম না। আমরা আসলে আপনার স্বামীর ব্যাপারে কিছু কথা জানতে এসেছিলাম। আপনার স্বামীর তো আরও 5 বন্ধু ছিল, আপনি নিশ্চয়ই জানেন। একে একে 4 জন মারা গেছেন। বাকি যে 2 জন রয়েছেন তারাই আসল খুনিকে ধরার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে ভয় পাবেন না, আমরা পুলিশের লোক নই, আমরা সামান্য কিছু কথা জানতে এসেছি মাত্র। বন্ধু মহলে আপনাদের বিয়েটা সবার আগে হয়েছিল। আচ্ছা, বিয়ের পর অ্যান্টনিবাবু রোজ রাতে বাড়িতে থাকতেন নাকি মাঝে মাঝে বাইরেও থাকতেন? বেশিরভাগ দিন বাড়িতেই থাকতেন, তবে মাঝে মাঝে বাইরেও যেতেন। যখন যেতেন তখন রাতে কোথায় থাকতেন জানেন? আসলে সব সময় তো কোথায় যাচ্ছেন আমাকে সেসব কিছুই বলে যেতেন না, কিন্তু মাঝে মাঝে মেজাজ ভালো থাকলে বলতেন। আসলে সব সময় প্রশ্ন করলে কেমন যেন রেগে যেতেন, বলতেন কাজে কর্মে বেরোচ্ছে, এর উত্তর দিয়ে বেরোতে পারবে না। একটা সমাজসেবী সংস্থার সাথেও যুক্ত ছিল, ওর বাকি বন্ধুরাও সেই সংস্থাতেই রয়েছে। মাঝে মাঝে রাতে ওখানেই থাকতেন। নামটা ওই কুসুম দিয়ে কিছু একটা ছিল। প্রশ্ন করলেই বলতেন হস্তশিল্পের জিনিসপত্র বাইরে পাঠানোর জন্য ব্যবস্থা করতে হবে, সেখানে নাকি কী সব কাজ রয়েছে হিসাবপত্রের। আবার মাঝে মাঝে নবীনবাবুর বাড়িতেও সবাই মিলে রাত জেগে আড্ডা দিতেন, তাই সেখানেও মাঝে মাঝে থাকতেন। আপনি লিলি দেবীকে চেনেন তো? হ্যাঁ, আমাকেও নবীনবাবুর বাড়িতে বেশ কয়েকবার নিমন্ত্রণ করেছিলেন, তখনই লিলি দেবীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। আপনি শুধু ওনাদের বাড়ি নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন কেন? মানে ওনারা কখনো আপনাদের বাড়িতে আসেনি? না, ওনারা বিয়ের পর কখনো এ বাড়িতে আসেননি। আমি চেয়েছিলাম অনেকবার নিমন্ত্রণ করতে, কিন্তু আমার স্বামী সেগুলো পছন্দ করতেন না। বলতেন কী প্রয়োজন, দেখা সাক্ষাৎ তো হচ্ছেই, শুধু শুধু আবার এ বাড়িতে ওদের ডাকার কি দরকার। তাই ওনারা একসাথে কখনো আমাদের বাড়িতে আসেননি। তবে ওদের বিয়ের আগে নবীনবাবু একা অনেক সময় আমাদের বাড়িতে এসেছেন, তবে রাতে কখনো থাকেননি, চলে গেছেন। আচ্ছা, নবীনবাবু বা আপনার স্বামী তারা লিলি দেবীকে কবে থেকে চেনেন সেটা কিছু জানেন? হ্যাঁ, ওনাদের চেনা জানা বেশ অনেক দিনের।
আসলে লিলি তো ওদের কলেজের জুনিয়র ছিলেন, তাই সেখান থেকেই দেখা সাক্ষাৎ। তারপরে নবীনবাবুর সাথে ভালোবাসা, আর তারপর ওদের বিয়ে। আচ্ছা, আপনার স্বামী যে স্বেচ্ছাসেবক সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন, সেখানকার কোনো নাম্বার বা সেই সংস্থার সাথে যুক্ত এমন কারো নাম্বার, বন্ধুরা বাদ দিয়ে আর কি, রয়েছে? হ্যাঁ, 2টো নাম্বার রয়েছে। দুজনের সাথে মাঝখানে খুব কথা বলতেন, একজন মহিলা আর আরেকজন পুরুষ। আসলে তখন খুব ঘন ঘন টেলিফোনে কথা বলতেন বলে আমি ভীষণ রাগারাগি করতাম। তখন একদিন আমার রাগ ভাঙাতে 2টো নাম্বার একটা ডায়েরিতে লিখে দিয়েছিলেন। বলেছিলেন বিশ্বাস না হলে সেখানে ফোন করে জেনে নিতে, কিন্তু আমি কখনো সেখানে ফোন টোন করিনি। নাম্বার দুটো যদি দয়া করে একটু দেখে দিতে পারেন খুব উপকার হয়। আমরা বসছি, কোনো তাড়া নেই। আমি কথা দিতে পারছি না খুঁজে পাবো কি না, তবু ঠিক আছে, দেখছি, চেষ্টা করছি। আর হ্যাঁ, আমি চা পাঠিয়ে দিচ্ছি, আপনারা ধীরে ধীরে চাটা খেতে থাকুন। জিনি দেবী কথাবার্তা বলে ওই নাম্বার 2টো খুঁজতে চলে গেলে ততক্ষণে আমাদের কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে গেছে। বিপ্লববাবু আর জিনি দেবীর কথাবার্তার মধ্যে অনেক তফাৎ রয়েছে। বলতে না বলতেই দেখলাম অ্যান্টনি বাবুর মা এসে তাগাদা দিয়ে গেলেন। সরাসরিভাবে ভদ্রতার খাতিরে মুখে বলতে পারেননি, তবে ইশারায় বুঝিয়ে দিয়ে গেছে আর কতক্ষণ এখানে থাকব। কিন্তু ঈশ্বরের কৃপায় বেশিক্ষণ বসতে হয়নি। জিনি দেবী নাম্বারটা কিছুক্ষণের মধ্যে খুঁজে পেয়ে গিয়েছিলেন। তারপর জীর্ণ প্রায় ছেঁড়া একটা কাগজ হাতে দিয়ে বললেন, এই যে নিন এটা। আচ্ছা, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা শুনুন, ওনার খুনি ধরা পড়লে একবার এই বাড়িতে একটু খবর দেবেন। আসলে এ বাড়িতে সবাই আমাকে অপয়া বলে মনে করেন। ওনাদের মনে হয়েছে আমি সব কিছু জানা সত্ত্বেও ওনার বাড়িতে না ফেরার ঘটনাটা জানাইনি বলে ওনাকে সকালবেলায় মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। হয়তো একটু আগে বললে ওনাকে বাঁচানো যেত, কিন্তু বিশ্বাস করুন আমি সত্যি বুঝতে পারিনি যে এমন কিছু হবে। তাই দয়া করে যদি... চিন্তা করবেন না, আমরা আসল দোষীকে খুঁজে পেলে অবশ্যই জানাবো। নমস্কার, চলি। এবার পরবর্তী গন্তব্য আর নাম্বারগুলোর সদ্ব্যবহার। নাম্বারগুলো সদ্ব্যবহার পরে করব, আপাতত এখন বাড়ি ফিরে তুমি তোমার অসম্পূর্ণ লেখার কাজগুলো সম্পূর্ণ করবে। আমি আর ঝগড়া করতে পারলাম না, বাধ্য হয়ে মেনেই নিলাম। কারণ কিছুদিন ধরে এই কেসটা নিয়ে ভাবতে ভাবতে সত্যি আমার নিজের কাজ একদম এগোচ্ছিল না। তাই সেদিন আর এই বিষয়ে কথা না বলে পরের দিন নবীনবাবুর বাড়িতে গেলাম। আজকের জিজ্ঞাসাবাদ বাড়ির পরিচারিকার পরিচারকদের হবে বলে দেখলাম নবীনবাবু বেশ চিন্তামুক্ত রয়েছে। হাসি মুখে ভেতরে নিয়ে এলেন। আচ্ছা, এখানে আমি একটা কথা আগাম বলতে চাই। আমি যখন ওনাদের জিজ্ঞাসাবাদ করব তখন আপনারা কেউ ঘরে থাকবেন না। আমি যাকে জিজ্ঞাসা করব শুধু সেই ব্যক্তি উপস্থিত থাকবেন, ঠিক আছে? বলছিলাম যে আমরা থাকলেও কি অসুবিধা? হ্যাঁ, জিজ্ঞাসাবাদ করার সময় আমি আর অনিমেষ ছাড়া ঘরে কেউ থাকবেন না। এবার এক এক করে সবাইকে পাঠাতে শুরু করুন। নমস্কার বাবু। আপনি ভয় পাবেন না, ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা, আপনি এই বাড়িতে কতদিন ধরে কাজ করছেন? বাবু কমপক্ষে 4-5 বছর হলো। আপনাদের মনিবার মালকিন কেমন? এটা ভালোই, তবে বাবু বড্ড মেজাজি ধরনের। কিন্তু আপনি এসব কিছু ওনাকে বলবেন না দয়া করে, তাহলে কাজ থেকে তাড়িয়ে দেবেন। আমি জানি আপনি পুলিশের লোক, তাই আপনাকে সব কিছু সত্যি বললাম। আচ্ছা, আমি কাউকে কিছু বলবো না। আর তোমাদের মালকিন কেমন? উনি যথেষ্ট শান্তশিষ্ট। আসলে ওনার মতো অত প্রতাপ নেই এই বাড়িতে। বাড়ির সবাই ওই মনিবের কথাতেই উঠবোস করে। মালকিন তো নামে মাত্র। এই সব সময় সকলে মালকিনের কথা শোনেও না। আমরাও কাজ করার আগে মালকিন কোনো হুকুম করলে সেটা একবার বাবুর কাছ থেকে জিজ্ঞাসা করিনি। বাবু বললে তবেই করি। ঠিক আছে, তুমি যাও। আসবো বাবু? হ্যাঁ, এসো, ভয় নেই। আমি এমন কিছু জিজ্ঞাসা করব না, যা জানো সেখান থেকেই প্রশ্ন করব। তুমি কত বছর হলো এখানে কাজ করছো? আমার বেশি দিন হয়নি বাবু, এই মাত্র 2 বছর।
আমার আগে একজন করতেন, তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় কাজকর্ম সেভাবে করতে পারেন না বলে বাবুরা ছাড়িয়ে দিয়েছিলেন আর কি। তার জায়গায় আমাকে রেখেছেন। তোমাদের মনিবের মেজাজ কিরকম থাকে? আর এই বাড়িতে বন্ধু বান্ধবের বা আত্মীয় স্বজনের যাওয়া আসা কেমন? আত্মীয় স্বজন আসে না বললেই চলে বাবু। আমি কাজে ঢোকার পর থেকে তো কখনো আত্মীয় স্বজন কাউরে তেমন আসতে দেখি না। তবে হ্যাঁ, বন্ধু বান্ধবদের খুব আসা যাওয়া, এমনকি অনেক বন্ধু বান্ধবরা রাতে এখানে থেকেও যায়, এই মদ খায়, গল্প টল্প করে। তোমাদের বাবু কখনো রাতে বাইরে থাকেন না? হ্যাঁ, তেমনও দেখেছি। বাবু যখন রাতে বাইরে থাকেন তখন আমাদের সকলকে বলে যান আমরা যেন মালকিনকে দেখে রাখি। অনেক সময় বাইরে থেকে দরজায় সিট কিনে তুলে রেখেও বাইরে যেতেন। ঠিক আছে, তুমি এবার যাও। নমস্কার, আসবো স্যার? হ্যাঁ, এসো। আমি হরেন। নমস্কার, আমি গেটম্যান। বাবু বললেন আপনি সবাইকে প্রশ্ন করবেন, তাই আমাকেও পাঠিয়ে দিলেন। তুমি এখানে কাজ করছো কত বছর হলো? তা বাবু কমপক্ষে 5-6 বছর। এখানে যাদেরকে দেখছেন সব থেকে পুরনো কর্মী আমি। আচ্ছা, এই বাড়ি থেকে সব থেকে বেশি বাইরে কে যায়, আর গেলে কখন কখন যায়? বাবু মালকিন খুব বেশি বাইরে বের হন না, ওনার যা প্রয়োজনীয় বলেন আমরাই এনে দিই। আর বাবু বেশিরভাগ সময়টাই বাইরে থাকেন। কখনো কখনো সারাদিন বাড়িতে থাকেন, রাতে বেরিয়ে যান, আবার অনেক রাত করে বা ভোরে ফেরেন। তো যখন বাইরে যান তখন নিজের গাড়ি নিয়ে বের হন? আগে আমাদের এখানে একজন ড্রাইভার থাকতো, তাকে সারা বছরের জন্য ভাড়া দিয়ে একবার খাওয়া পড়া দিয়ে রেখে দিয়েছিল। তারপর বাবুর বন্ধুরা হঠাৎ খুন হতে শুরু করলে বাবু সবাইকে অবিশ্বাস করতে শুরু করলেন। সেই সময়ে ওই স্থায়ী ড্রাইভারকে ছাড়িয়ে দিয়েছিলেন। তারপর থেকেই দেখতাম যখন কোথাও বেরোতেন তখন ওই বাড়ির গাড়িটা নিতেন না, এমনকি বলে যেতেন কেউ জিজ্ঞাসা করলে বলতে বন্ধুর বাড়িতে গেছেন, একটু দরকারে আর কি। এমনি কোথায় যেতেন তোমার কোনো আন্দাজ আছে? নির্ভয় বলতে পারো, আমি কথাগুলো কিন্তু বাইরে কাউকে বলবো না। বাবু ওনাদের স্বামী স্ত্রীর মধ্যে যখন কথা কাটাকাটি হতো অনেক সময়, তখন ওই কুসুম অ্যাসোসিয়েশনের নামটা শুনেছিলাম। সেখানে তারা ওই স্বেচ্ছাসেবী সংস্থা চালান। বাবু বেশিরভাগ সময় দেখতাম ওখানে চলে যেতেন। তোমাদের মালকিন কিছু বলতেন না? আসলে বাবু রেগে গেলে ম্যাডামকে অনেক সময় অকথ্য ভাষায় গালিগালাজ করতেন, তো আবার কখনো কখনো গায়ে হাতও তুলতেন, তাই। ঠিক আছে। আচ্ছা, ওখান থেকে কখনো কোনো অচেনা লোককে এই বাড়িতে আসতে দেখেছো? না, অচেনা লোক তো কখনোই বাড়িতে আসতো না। ঠিক আছে, তুমি আসতে পারো, পরের জনকে পাঠিয়ে দাও। পরে তো আর কেউ নেই বাবু। একজন মালি ছিল, তার এই বাড়ির কেউ অসুস্থ হয়েছে বলে গ্রামের বাড়িতে চলে গেছে। ও ঠিক আছে, তবে তুমি তোমার মনিবকে একটু ভেতরে পাঠিয়ে দাও। কি বুঝলেন অনিরুদ্ধবাবু? অনেক কিছুই বুঝেছি, চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যেই সমস্যার সমাধান করে দেব। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাদের বিয়ে হয়েছে তাও কত বছর হলো? ওই 2-3 বছর হবে হয়তো। 2 না 3? 3। এত ভাবতে হচ্ছে কেন নবীনবাবু? না, আসলে খুন নিয়ে কথা হচ্ছিল তো, তাই হঠাৎ করে বিয়ের ব্যাপারটা ঢুকে গেতে একটু। আচ্ছা, আপনি লিলি দেবীকে ঠিক কতদিন হলো চেনেন? ওই বিয়ের আগে 6-7 মাস মতন চেনা পরিচয় ছিল। আসলে বাড়ির লোকজনেরাই দেখা সাক্ষাৎ করছিলেন, তারপর যেমন হয় দুজনের কথা বলে পছন্দ হয়ে যাওয়া, তারপর বিয়ে। ঠিক আছে, বেশ, আজ তবে উঠি, খুব তাড়াতাড়ি পুলিশ সহ এই বাড়িতে এসে কেসের সমাধান করে দিয়ে যাব, কেমন? প্রথমে আমি ভেবেছিলাম কুসুম অ্যাসোসিয়েশনের যে দুটো নাম্বার পাওয়া গেছে সেই নাম্বারটায় কাউকে ফোন করে জিজ্ঞাসাবাদ করা হবে, কিন্তু দেখলাম না। একদিন সকালে হঠাৎ করে দেখলাম অনিরুদ্ধ আমার সামনে নকল কিছু দাড়ি গোঁফ এনে হাজির করলো। ওভাবে তাকাচ্ছ কি? এগুলো পড়ে ফেলো। এগুলো পড়ে যাব কেন? ছদ্মবেশে যাচ্ছি কেন? আচ্ছা আচ্ছা, মতলবটা কি বলো তো তোমার? পার্থবাবুকে ছদ্মবেশে পাঠিয়ে খোঁজ নিয়েছিলাম। জায়গাটার নামেই একটা সমাজসেবা সংস্থা হিসেবে চলছে। আদৌ কোনো সমাজসেবা টেবা নয়, ভেতরে ভেতরে সেখানেই নারী পাচার কেন্দ্র চলছে। এই কাজটাই এই 6 বন্ধু মোটামুটি বেশ বহু বছর ধরেই করে আসছেন। কলেজ লাইফ থেকে শুরু করেছিলেন আর কি। কলেজ লাইফ থেকে একদম বাচ্চা বাচ্চা মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে অন্ধকার গলিতে বিক্রি করে দিতেন। তারপর দেখলেন সেখানে ভালো মুনাফা পাচ্ছেন না, মানে যেমন জিনিসপত্র দিচ্ছেন সেই আন্দাজে অর্থ উপার্জন হচ্ছে না।
তারপর নিজেরা ঠিক করলেন এরকম একটা সংস্থা নিজেরাই খুলবেন, যার উপর এরকম একটা আই ওয়াশ থাকবে আর ভেতরে এরকম কাজকর্ম চলবে। আসলে পুলিশও তো ওসব জায়গায় যাতায়াত করে, তাই ওনাকে পাঠিয়েছিলাম খোঁজ নিতে। মানে সত্যি সেদিন আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। যে মানুষগুলোর সাথে এতদিন কথা বললাম, জিজ্ঞাসাবাদ করলাম, তারা যে কেউ এরকম পিশাচ হতে পারে তা আমি সত্যি কল্পনা করতে পারিনি। আরও অবাক হয়েছিলাম সেই অ্যাসোসিয়েশনের সামনে গিয়ে। সত্যিই তাই, অ্যাসোসিয়েশনের বাইরেটা আর ভেতরটা পুরোপুরি আলাদা, যেন মনে হবে দুটো অন্য জগতে চলে আসা হয়েছে। সামনে যে কয়েকটি মেয়েকে রাখা হয়েছে, সেই দারিদ্রা, মায়া, মলিনতা এসব দেখলে মনে হবে সত্যি এখানে হস্তশিল্প চলছে। কিন্তু আরেকটু ভেতরে ঢুকলে বোঝা যাবে সেখানে রঙিন আলো, রঙিন জল, যৌবনের রস, ফুর্তির ঘরমাক্ত গন্ধ আর কম বয়সী মেয়েদের চোখের জলের অফুরন্ত ভাণ্ডার উথলে উঠছে। সেখানে গিয়ে অনিরুদ্ধ বলল, নবীনবাবু পাঠালেন, বললেন একটা ভালো জিনিস আছে, এখানে এসে দেখে নিতে বললেন। কতদিন আগে কথা হয়েছে? তা বেশ অনেক দিন আগে। ওই জন্যই জানেন না, নবীনবাবু অনেক দিন হলো এখানে আসছেন না। কি একটা ফালতু ঝামেলা জড়িয়ে পড়েছেন, পুলিশ টুলিশের ব্যাপার আর কি। সেই জন্যই এখন অনেক দিন এদিকে খোঁজ খবর নিচ্ছেন না। আর যেটার জন্য এসেছেন সে মালটা তো ভেগেছে। নবীনবাবুর কলেজের ছাত্রী ছিল। ওহ, অনেক লস হয়ে গেল তাহলে। কন্ট্রাক্ট ছিল নাকি? হ্যাঁ, আসলে আমি এক জায়গায় ভালো দাম পাচ্ছিলাম, সেখানে বলে রেখেছিলাম আর কি। আরও ভালো ভালো স্যাম্পেল আছে। আসুন, ভেতরে আসুন। আহা, আসুনই না। আরে আপনার জন্য ছাড় দিয়ে দেব। দুজন আছেন তো আপনারা, ছাড় দিয়ে দেব। আসুন। আর যেটা গেছে ওটা ছেড়ে দিন, ওটা কিছুদিন বাদে নবীনবাবু এমনিই ঠিক দেখে নেবেন। আমাদের মুখের সামনে দিয়ে পালিয়ে যাবে, এটা তো আর মেনে নেওয়া যায় না। আরে নবীনবাবুর চোখ একবার যেদিকে পড়ে না, সে শিকার কখনো বেরোতে পারে না। একদম বাজ আছে, বাজ। ওর নজর যার উপর পড়ে গেল, সে ধরে নিন একেবারে খাতাম। আচ্ছা, লিলি বলে একটি মেয়ের কথা বলছিল। ওটাও এখন হবে না। আরে ওরা স্পেশাল কেস আছে, ওনার বাড়িতে বাইরের কাউকে ঢোকানো হয় না। ওটা বন্ধুরা ভাগাভাগি করে নিয়েছে। আরে সেটাও তো এখানকার ছিল, পরে নিজেদের মধ্যে জানি না কি হলো, ওটা আলাদা করে নিয়ে গেল। ও ঠিক আছে, তবে আজকে আমরা আসি, দেখি আবার পরে আসবো। আর কিছুই অজানা রইল না। দুদিন পর অনিরুদ্ধ আর আমি পার্থবাবু আর বিশেষ একজনকে নিয়ে নবীনবাবুর বাড়িতে হাজির হলাম। বিপ্লব বাবুকেও আসতে বলা হয়েছিল। লিলি দেবী, আপনাকেই প্রথম সুযোগটা দিচ্ছি, বলবেন? হ্যাঁ, আমি তো প্রস্তুত। নিন, হাত কড়া পরিয়ে দিন। শুয়োরের বাচ্চা, তোকে আজ আমি। খবরদার, ওনার গায়ে হাত তুলবেন না। খুনের জন্য জিনিসপত্র আমি জোগাড় করে নিয়েছিলাম। বিশ্বাস করুন, এতে আমার কোনো পাপবোধ নেই। একদিন প্রেমের অভিনয় করে এই নবীনবাবু আমাকে নোংরা জায়গায় বেচে দিয়েছিল। তারপর যখন দেখলো আমার দাম অনেক বেশি, তখন সেখান থেকে আবার কিনে এনে নিজের বাড়িতে তুলল। স্ত্রী নামটার পিছনে রোজ রাতে আমায় আজকে এই বন্ধু, আগামীকাল অন্য বন্ধুর সাথে জোর করে আমি চোখের সামনে আরেকটি মেয়ের এমন পরিণতি দেখতে পাচ্ছিলাম। জানেন, বিপিনবাবুকে সে নিজেই খুন করেছে। বিপিনবাবু এই মেয়েটিকে নোটস দেবার নাম করে বাড়িতে নিয়ে গিয়ে মেয়েটির সাথে নোংরামি করেছিল। নবীনবাবু মেয়েটিকে ওই কুসুম অ্যাসোসিয়েশনে রেখে এসেছিল, কিন্তু মেয়েটা কোনো ক্রমে পালিয়ে যায়। তারপর আরেকবার ওকে নবীনবাবু ধরে এনেছিলেন। তখন আমি নিজেই ওকে বুঝিয়ে বিপিনবাবুর কাছে পাঠাই। হ্যাঁ, সেদিন রাতেই ও নিজে খুন করেছে। ওরা যেই নোংরা চোখটা দিয়ে আমার দিকে তাকিয়েছিল, সে চোখগুলো আমি তুলে ফেলেছি। আর বাকি খুনগুলোর কথা যদি বলতে হয়, তবে বলবো ওই 6 বন্ধুর বাড়িতে অনেক আগে আমার যাতায়াত ছিল, তাই সবটাই আমার নখো দর্পণে। কিন্তু চতুর্থ খুনের সময় আপনি বাড়ি থেকে বেরোতে পারেননি।
কারণ এর আগে পর্যন্ত নবীনবাবু বেশিরভাগ দিন রাতে বাইরে থাকতেন, তাই আপনার পক্ষে বেরিয়ে যাওয়াটা খুব সহজলভ্য হয়েছিল। কিন্তু পরপর 3টে খুন হয়ে যাওয়াতে নবীনবাবু সতর্ক হয়ে যান, তাই শেষ খুনটা রনিতাকে দিয়েই করাতে হয়েছে, তাই তো? আপনারা? হ্যাঁ, খুঁজে পেয়েছি। রনিতা, ভেতরে এসো। আমি জানি আমি ভুল করেছি, আমার কাউকে খুন করাটা উচিত হয়নি, কিন্তু বিশ্বাস করুন সেই রাতে জানোয়ারটা যেভাবে আমার... কেঁদো না রনিতা, ওদের শাস্তি অনিবার্য। কিন্তু হ্যাঁ, এতগুলো খুন হয়ে গেছে, তাই স্বাভাবিকভাবে তোমরা কিছুটা শাস্তি পাবেই। তবে আমি কথা দিলাম চেষ্টা করব যাতে তোমাদের শাস্তির মেয়াদ কমানো যায়। আর এই যে নবীনবাবু, আপনাদের ধরতে বিপ্লববাবু আমাদের বিশেষ সাহায্য করেছেন। আজকে যখন সব কিছু সমাধান করে দিয়ে যাচ্ছি, তখন লিলি দেবী আপনাকেও কিছু কথা বলতে চাই। আপনার সাথে খুব অন্যায় হয়েছে, যা হয়েছে তা অন্যায় বললেও কম বলা হয়। কিন্তু বিপ্লববাবু এক সময় দেহ ভোগ করতে করতে আপনার মনটাও মনে হয় ভোগ করে ফেলেছিলেন, তাই নবীনবাবুর এত ঈর্ষা। হ্যাঁ, ঠিকই বলছি, বিপ্লববাবু একটা সময় আপনাকে ভালোবেসে ফেলেছিলেন, তাই জন্য নিজে থেকেই এই নোংরা জগৎ থেকে সরে আসতে চেয়েছিলেন আর কি। কিন্তু কিছুই করতে পারছিলেন না, ক্রমাগত নিজের বন্ধুদের কাছ থেকে খুনের হুমকি আসছিল, তাই বাধ্য হয়ে শেষে যখন দুজন পড়ে রইলেন, তখন বিপ্লববাবুই ডিটেকটিভের সাহায্য নেওয়ার কথা বলেছিলেন। তবে হ্যাঁ বিপ্লববাবু, আপনাকে কিন্তু জেলে যেতেই হবে। আর আপনাদের এই স্বেচ্ছাসেবক সংস্থা নাকি, ওসব পার্থবাবু বুঝে নেবেন। এই সব কটাকে হাত করা পড়াও। কোথা থেকে কি হয়ে গেল? তবে এতটুকু বলতে পারি, লিলি দেবীর মতো নারীদের অন্তত জেলে গিয়ে দৈহিক নির্যাতন থেকে রেহাই মিলেছে। আর অ্যাসোসিয়েশনের কিছু মেয়েকে তাদের নিজেদের বাড়িতে পাঠানো হয়েছে, আর যাদের পরিবার ফিরিয়ে নেয়নি তাদের আশ্রমে ঠাঁই হয়েছে।